হাই অ্যাসপিরেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। জিএস বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় যে সাবজেক্ট সবচেয়ে বেশি আসে সেটা হলো ইতিহাস। আর ইতিহাসের মধ্যে আমরা জানি তিনটে ভাগ, যে প্রাচীন ইতিহাস, মধ্য এবং আধুনিক। তো আমরা আজ প্রাচীন কালের ইতিহাস, যেটা প্রাচীন কাল সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই চ্যাপ্টার সম্বন্ধে আমরা জানবো। কারণ এই চ্যাপ্টার থেকে প্রতিটি পরীক্ষায়, সেটা হোক ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস সার্ভিস বা ডাব্লিউবিপিএসআই থেকে শুরু করে সমস্ত পরীক্ষা বা অল ইন্ডিয়া যেসব পরীক্ষাগুলো হয়, সমস্ত পরীক্ষায় এই সিন্ধু সভ্যতা থেকে অনেক প্রশ্ন আসে। তো আমরা আজ এই চ্যাপ্টারটা এমন ভাবে দেখবো যেন এই চ্যাপ্টার এমন ভাবে পড়বো যেন এর বাইরে আর কোনো প্রশ্ন না আসে। সেভাবেই চলো দেখা যাক। সিন্ধু সভ্যতা, প্রথমে বলা যায় যে পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে সবচেয়ে উন্নততর এবং আধুনিকতম যে সভ্যতা সেটা ছিল সিন্ধু সভ্যতা। সেই সময় সমকালীন যেসব সভ্যতাগুলি ছিল, যেমন মিশরীয় সভ্যতা, সুমেরিয়ান সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা, চৈনিক সভ্যতা, এইসব সভ্যতাগুলির সাথে সাথে এই সভ্যতাটাও গড়ে উঠেছিল, যেটাকে আমরা সিন্ধু বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা হিসেবে জানি। অন্যান্য সভ্যতা থেকে এই সভ্যতা কেন উন্নততর ছিল সেটাই আমরা আজকে জানবো। এই সভ্যতার কিভাবে উৎপত্তি হলো, কে এই সভ্যতা আবিষ্কার করলো, এর বিস্তার কতদূর ছিল, এর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমরা জানবো। চলো প্রথমে আমরা দেখবো আবিষ্কার। তো যখন আমাদের ইংরেজ সরকার আমাদের দেশ যখন উপনিবেশিক শাসনের অন্তর্গত ছিল, তো তখন পর্যন্ত আমাদের দেশে মানে 19 শতকের প্রথম দিক পর্যন্ত কিছু জানা যায়নি। প্রথম ভারতের উত্তর পশ্চিম সীমান্ত, কারণ বর্তমানে যেটা পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতের পশ্চিম যেমন পাঞ্জাব, হরিয়ানা এইসব রাজ্যের অন্তর্গত এই অঞ্চলটা সম্পূর্ণ ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত ছিল। তো সেই সময় চার্লস ম্যাসন নামে একজন ইংরেজ ওখানে প্রাথমিকভাবে কিছু প্রমাণ পায় কি এটা পুরনো কিছু একটা হতে পারে। এখান পর্যন্তই শেষ। বাকি পরবর্তীকালে আলেকজান্ডার কানিংহাম, উনি কি করলেন, উনি সেই সময়কার একজন বড় ইংরেজ পদাধিকারী ছিলেন। তো আলেকজান্ডার কানিংহাম 1876 সালে হরপ্পায় প্রথম নিদর্শন পেলেন। জায়গাটার নাম মনে রাখতে হবে। আর কে হরপ্পায়? আলেকজান্ডার কানিংহাম। উনাকে বলা হয় যে ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি, ভারতের নৃতত্ত্ব বা ভারতের নৃতত্ত্বের জনক। ঠিক আছে, ঠিক আছে। তারপরে খুব একটা, তার আমলে খুব একটা খনন কার্য চালানো হয়নি, কিন্তু পরবর্তীকালে স্যার জন মার্শাল ভারতীয় প্রত্নতত্ত্ব শাখা মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তিনি ছিলেন ডাইরেক্টর 1920-21 সাল নাগাদ। উনি প্রথম উদ্যোগ নেন যে তার উদ্যোগেই প্রথম কি খনন কার্য শুরু করা হয়। তো খনন কার্য কোথায় শুরু হয়, যেহেতু যেখানে প্রথমে পাওয়া গেছিল হরপ্পায়, তো হরপ্পাই তার নেতৃত্বে হচ্ছিল, হরপ্পাই নেতৃত্বে হচ্ছিল দয়ারাম সাহানি, ভারতীয় আর্কিওলজিস্ট। এবং একই টাইমে মহেঞ্জোদারোতে হচ্ছিল বাঙালি আর্কিওলজিস্ট, উনিও ভারতীয়, তো বাঙালি আর্কিওলজিস্ট শ্রী রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই জানি আমাদের বাঙালি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তো 1921 সালে হরপ্পা রাবি নদীর তীরে পাকিস্তানের অন্তর্গত, বর্তমানে পাকিস্তানের অন্তর্গত মন্টগোমারি জেলায় প্রথম পাওয়া যায় যে এখানে একটা সভ্যতা শহর নগর ছিল। এবং 1922 সালে মহেঞ্জোদারোতে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যিনি খনন কার্য চালাচ্ছিলেন স্যার জন মার্শালের অনুরোধে হোক বা তার উদ্যোগেই হোক,
তা তিনি পান সিন্ধুর লারকানা অঞ্চলে। লারকানা অঞ্চলে তিনি মহেঞ্জোদারো, এটি একটি যে প্রাচীন ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। তাহলে ধ্বংসাবশেষ আবিষ্কার হলো, এবার জানতে হবে কি এ কত দিনের পুরনো, কি তার পরিচয়, এসব জানবো। তো সময়কাল, প্রাথমিকভাবে জন মার্শাল এটিকে, যেহেতু জন মার্শাল ওখানকার মেন উদ্যোক্তা, তো তার জন্য তিনি এই যে ধ্বংসাবশেষ পাওয়া গেল তার উপরে তিনি বললেন যে এটা 3250 থেকে 2750 বিসি, মানে খ্রিস্টপূর্ব 3000 এর আশপাশে এটা পুরনো হতে পারে। তার পরবর্তীকালে ওইসব যে প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেছিল তাদের কার্বন 14 ডেটিং, আমরা সবাই জানি কার্বন 14 ডেটিং পদ্ধতি, কার্বনের একটা আইসোটোপ, তো তার মাধ্যমে বিভিন্ন পুরনো শিলার বয়স নির্ণয় করা হয়, জীবাশ্মের বয়স নির্ণয় করা হয়। তো ওই পদ্ধতিতে জানা গেল যে এটি 2300 বিসি থেকে 1700 বিসি। এখানে 2300 জায়গায় এটা 2500, 2500 বিসি থেকে 1750 বিসি পর্যন্ত এর সময়কাল। এটা অধিক গ্রহণযোগ্য কারণ এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থাপনকারী। এবার পরবর্তীকালে কিন্তু এই ব্যাপারে আরেকটি কথা বলা যেতে পারে, কার্বন 14 ডেটিং এর মাধ্যমে আমরা জানতে পারলাম 2500 থেকে 1750। তাহলে মোটামুটি জানা গেল যে এটি খ্রিস্টপূর্ব 1500, খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। হচ্ছে সমকালীন সভ্যতা, আমরা জানি যে সমকালীন সভ্যতা একটু আগেই আলোচনা হলো, এটা এর সমকালীন সভ্যতাগুলি ছিল সুমের, মেসোপটেমিয়া, ইজিপশিয়ান সভ্যতা অর্থাৎ মিশরীয় সভ্যতা, চাইনিজ সিভিলাইজেশন, বিস্তার, এর বিস্তার এটা একটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম একটা প্রাচীন নগর সভ্যতা। এতটাই বৃহৎ যেটা দেখো 13 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এর বিস্তার, 13 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এর বিস্তার। প্রায় 1500টি বিভিন্ন কেন্দ্র ছিল, প্রায় 1500 ভারতের অন্তর্গত, পাকিস্তানের বর্তমানে ছোট ছোট বিভিন্ন বাণিজ্য কেন্দ্র, বড় শহর সব মিলিয়ে প্রায় 1500টির মতো। বৃহত্তম আইবিসি সাইট হচ্ছে রাখিগড়ি, যেটা আমাদের বর্তমানে হরিয়ানাতে আছে। হরিয়ানার একটা জায়গা হচ্ছে রাখিগড়ি, হরিয়ানার হিসার জেলাতে আছে। ঠিক আছে, আরো আমরা জানবো এই ব্যাপারে। এটা ছেড়ে আমি পরবর্তী ওখানে যাচ্ছি। বিস্তার জানা গেল, এবার আমরা জানবো যে এই যে 13 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে আছে, তো এটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ছিল সেটা চলুন দেখা যাক। এইটা দেওয়া হয়েছে কারণ এই দিকটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। তো উত্তরে মান্দা, জম্মু কাশ্মীর রাজ্যের মান্দা পর্যন্ত বিস্তৃত ছিল, মান্দা একটা আইবিসি সাইট। দক্ষিণে দাইমাবাদ, এটা মহারাষ্ট্রের দাইমাবাদ, যেটা নর্মদা নদীর আশপাশে একটা অঞ্চল। একেবারে পূর্বে আলমগীরপুর হলো ইউপি, মানে বর্তমানে উত্তরপ্রদেশের একটা বলা যেতে পারে পশ্চিম অংশ, অর্থাৎ মিরাট বা তার আশেপাশে, যেখানে হিন্ডন রিভার আছে, যেখানে গাজিয়াবাদ, মিরাট এর আশেপাশে কোন একটা অঞ্চল যেটা হিন্ডন নদীর আশপাশ এরিয়া। পশ্চিমে ছিল বেলুচিস্তান, যেটা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। তাহলে বুঝতে পারছো কোথা থেকে কত দূর বিস্তৃত, এটা বিশাল এলাকা জুড়ে 13 লক্ষ বর্গ কিলোমিটার। বেলুচিস্তানের মধ্যে একটা পার্টিকুলার জায়গা, সেটা হচ্ছে সুটকা গেন্দা বা সুট্টা জেন্দা, যাই বলো ওই জায়গা, এখানে একটা পার্টিকুলার জায়গা, বেলুচিস্তান বললেও হবে। বিস্তার হয়ে গেল। এবার আমরা জানবো নগর পরিকল্পনা। হরপ্পা বা সিন্ধু সভ্যতার মেন যে বিষয় সেটি হলো যে নগর পরিকল্পনা, উন্নত নগর পরিকল্পনা। আজ থেকে প্রায় 4500-5000 বছর আগে মানুষ কি উন্নত একটা নাগরিক পরিষেবা তারা উপভোগ করতো, যা বর্তমানে আমাদের ভারতের অনেক শহর আছে যেগুলোতে এখনো সেই সুবিধা নেই যেটা 3-4 হাজার বছর আগে ছিল। দেখো
হচ্ছে নগর পরিকল্পনা। নগরকে সাধারণত দুই ভাগে ভাগ করা যেত, মানে হতো। নগরের একটা ছিল উঁচু অংশ, সেটা বলা হতো সিটাডেল, একটা বলা হতো নিচু অংশ বা লোয়ার পার্ট। সিটাডেল মানে অ্যাকচুয়ালি সেখানে কি হতো, দুর্গ, বড় বড় দুর্গ থাকতো। দুর্গ থাকতো, কারা থাকতো, ওখানে থাকতো শাসক শ্রেণীর লোক, সে যাই হোক, শাসক, যাজক সম্প্রদায়, পুরোহিত বা এরকম শাসক সম্প্রদায়ের লোকরা দুর্গ বা সিটাডেলে বসবাস করত। আর এটা ছিল শহরের পশ্চিম অংশে, প্রায় সব শহরেই এটা পাওয়া যায় পশ্চিম দিকটা। তো শহরের পশ্চিম অংশে কি থাকতো, সিটাডেল। পূর্ব অংশ কি থাকতো, মানে বাকি অংশে কি থাকতো, সাধারণ জনগণের বসবাস, এটা বলা হতো লোয়ার পার্ট। সাধারণ জনগণ বলতে ব্যবসায়ী, দোকানদার, কৃষক, শ্রমিক, মজুর সবাই। বাকি আরেকটা কি হচ্ছে সিটার ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ড্রেনেজ সিস্টেম। বর্তমানে যেটা আমাদের বিভিন্ন শহরে ঠিকঠাক নেই, সেই যুগে ছিল ড্রেনেজ সিস্টেম, পয়ঃপ্রণালী ব্যবস্থা, জল নিকাশি ব্যবস্থা। রাস্তার দুই ধারে বা কোনো জায়গায় এক ধারে কি থাকতো, জল নিকাশি ব্যবস্থা, ড্রেন, জল যাওয়ার জন্য। আর সেটা কি দিয়ে ঢাকা থাকতো, চুনা পাথর, লাইমস্টোন দিয়ে কভার করা থাকতো। ঠিক আছে, এটা কি দিয়ে তৈরি, মর্টার, চুনা পাথর এবং জিপসাম, এগুলো দিয়ে তৈরি হতো। আর উপরে চুনা পাথর দিয়ে ঢাকা থাকতো। ঘর বাড়ি ওখানকার বর্তমানে যে ইউরোপিয়ান কান্ট্রি গুলো যেরকম মডেলের তৈরি হয়, গ্রিড প্যাটার্ন, এক একটা লাইনের পুরোপুরি একই ধরনের বাড়ি ঘর, বা একটা লাইন মেনটেন করে সমান্তরালে, তাহলে গ্রিড প্যাটার্নে বাড়িঘর তৈরি হতো। এবং সড়ক ছিল উত্তর দক্ষিণে, উত্তর এবং দক্ষিণে সোজাসুজি বিস্তৃত ছিল। উত্তর দক্ষিণে শহর হতো, সড়ক গুলি বিস্তৃত ছিল, প্রধান সড়ক। এবং ঘর বাড়িগুলি গ্রিড প্যাটার্নে হতো। ইট, ওখানে যে ঘর বাড়িগুলো তৈরি হতো ইট দিয়ে, রাস্তাঘাট বাঁধানো বা নর্দমা তৈরি হতো বা বিভিন্ন কাজে ব্যবহার করা হতো, সেটা হচ্ছে পোড়া ইট। সেই যুগে মানুষ পোড়া ইট ব্যবহার করতো, বুঝতে পারছো। কিন্তু সমকালীন যুগের সভ্যতায় তুমি যদি দেখো, তোমরা যদি দেখো যে মিশরীয় সভ্যতাতে রোদে পোড়া ইট ব্যবহার করা, সুমেরিয়ান সভ্যতাতে ওই টাইপের কিন্তু পোড়া ইট ব্যবহার করা হতো না। জানালা প্রধান সড়কের উল্টো দিকে থাকতো। হ্যাঁ, আর এই সম্বন্ধে একটা ইটের মাপগুলো ছিল একই ধরনের, প্রতিটা ইট একই টাইপের ছিল। আর সেগুলো কি ছিল, একটা মাপ হতো যে 1:2:4। এগুলো কি 1:2, এগুলো মানে পুরু, পুরুত্ব, চওড়া এবং লম্বা বোঝায়। পুরু মানে যদি 2 ইঞ্চি পুরু হয় তো 4 ইঞ্চি চওড়া হবে এবং 8 ইঞ্চি লম্বা হবে, বুঝতে পারছো। সমাজ ব্যবস্থা আমরা জানি, বুঝতেই পারছি যে যেহেতু এটা নাগরিক সভ্যতা, ওই সমাজ মানে নগর কেন্দ্রিক হবে। এরা কি হতো, এরা বিভিন্ন ধাতু ব্যবহার করতো। ধাতুগুলির মধ্যে কি কি, তামা, ব্রোঞ্জ এবং সোনা প্রধান ব্যবহৃত। এখানে বিভিন্ন অলংকার বা জিনিসপত্র, আসবাব, বিভিন্ন পট টাইপের কিছু বানাতো তামা, ব্রোঞ্জ এবং সোনা। সেই জন্য এই এই যুগটাকে বলা হয় তাম্র ব্রোঞ্জ যুগ। ঠিক আছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা, তাহলে এটা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা বা চালকোলিথিক এরা। গবাদি পশু, গরু, ষাঁড়, ভেড়া, মহিষ ইত্যাদি এরা ব্যবহার করবে। গরু তো পূজা করতো, ষাঁড়েরও পূজা করতো, যেটাকে বৃষ বলা হয়। ভেড়া, মহিষ এগুলো বিভিন্ন কৃষি কাজে খাওয়ার জন্য, তারা মাংস তো খেত, তাই না। লোহা ও ঘোড়ার ব্যবহার তাদের জানা ছিল না, মানে বিভিন্ন ধাতু ব্যবহার হতো, ধাতুগুলির মধ্যে শুধুমাত্র লোহার ব্যবহার জানতো না। এবং বিভিন্ন পশু যেমন গরু, মহিষ, ঘোড়া, ছাগল এগুলো ব্যবহার, সরি, গরু, মহিষ, ছাগল, ভেড়া এসব ব্যবহার করতো। ষাঁড়, কিন্তু তারা ঘোড়ার ব্যবহার জানতো না। পশুদের মধ্যে ঘোড়ার ব্যবহার, গৃহপালিত পশুদের মধ্যে ঘোড়ার ব্যবহার জানতো না, বুঝতে পারছি না। তাহলে এই দুটো বলুন একটা পরীক্ষায় কিন্তু আসে, লোহা এবং ঘোড়ার ব্যবহার তাদের জানা ছিল না। ঠিক আছে, যদিও ঘোড়ার অবশেষ পাওয়া গেছে একটা জায়গায়, যেমন গুজরাটের সুরকোটা একটা জায়গা আছে, ওখানে ঘোড়ার অবশেষ পাওয়া গেছে। বাকি অন্য জায়গায় কোনো জায়গায় পাওয়া যায়নি। এ থেকে বলা যায় যে হয়তো কোনো কারণে ওখানে ছিল কিন্তু তার ব্যবহার জানতো না তারা। ঠিক আছে, বস্ত্র, সুতি এবং পশম
এরা সুতি এবং পশমের বস্ত্র ব্যবহার করত। এইখানে একটা কথা বলা দরকার যে সমকালীন সভ্যতাগুলির মধ্যে একমাত্র সিন্ধু সভ্যতার লোকেরাই তুলো চাষ করতে পারত। এই কারণেই তারা সুতির সুতির পোশাক ব্যবহার করতে পারত। এবং পশম মানে বিভিন্ন গৃহপালিত পশু থেকে লোম থেকে যে পোশাক সেটা তৈরি করতে হয়। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ যে সুতির বস্ত্র ব্যবহার করতে তারা কেন, কারণ তারা তুলো চাষ করতে পারত। একমাত্র সভ্যতা সমকালীন সভ্যতাগুলির মধ্যে। খাদ্যশস্য খাদ্যশস্য গম, জব, বার্লি, মিলেট এবং ধান। সব জায়গায় কিন্তু সব খাদ্যশস্য মানুষ ব্যবহার করতো না। যেমন গুজরাটের এলাকায় লথাল, ধোলাভিরা, সুরকোটাদা এইসব অঞ্চলগুলিতে মানুষ ধান খাদ্য হিসেবে গ্রহণ করতো বেশি, কারণ লোথালে ধানের তুষ পাওয়া গেছে। ঠিক আছে, বাকি অন্যান্য অঞ্চলগুলিতে যেমন সিন্ধুর যেমন চান্হুদারো, মহেঞ্জোদারো, হরপ্পা এইসব এলাকাগুলিতে গম, বার্লি, মিলেট, বিভিন্ন মিলেট জাতীয় খাদ্য এইগুলি বেশি ব্যবহার করতে। লিপি কি বলছে, এখনো পাঠোদ্ধার হয়নি, এখনো পর্যন্ত কিন্তু যে হরপ্পা সভ্যতায় যেসব লিপিগুলি পাওয়া হয়েছে তাদের এখনো পাঠোদ্ধার সম্ভব হয়নি। কিন্তু সমকালীন যেমন ইজিপসিয়ান সভ্যতা, সুমেরীয় সভ্যতা, এদের কিন্তু লিপির পাঠোদ্ধার করা হয়েছে। ঠিক আছে, ওখানে লিপির পাঠোদ্ধার করা হয়েছে, কিন্তু আমাদের হরপ্পা সভ্যতার এখনো হয়নি। এই লিপিগুলি কি ধরনের ছিল, পিক্টোগ্রাফিক এবং লোগোসিলিপিক। এই টার্ম দুটো আমি এই কারণেই লিখেছি কারণ এর বাংলা খুব একটা হচ্ছে না। তো পিক্টোগ্রাফিক মানে কি, পিকচার, বিভিন্ন পাখির ছবি, জন্তুর ছবি একসাথে সারি সারি করে লেখা হতো। এই একটা পশু বা পাখির ছবির মাধ্যমে একটা শব্দ বা বাক্য বলা হতো, এইটুকু জানা গেছে। লোগোসিলেবিক কথা হতো বিভিন্ন চিহ্ন দিয়ে একটা শব্দ, তাহলে দুই ধরনের, একটা হচ্ছে পিক্টোগ্রাফি, একটা লোগোসিলেবিক। ঠিক আছে, পিক্টোগ্রাফি বিভিন্ন একটা পাখির ছাপ মানেই ওখানে কিছু একটা বলা হচ্ছে, সাইডে আর একটা চিহ্ন, তার সঙ্গে ওরা ওইভাবে লিখতো। কিন্তু লেখাটা হতো ডান দিক থেকে বাঁ দিকে, আমরা যেমন বাঁ দিক থেকে ডান দিকে লিখি, কিন্তু সেই যুগে তারা লিখতো লিখতো বাম দিক থেকে, সরি ডান দিক থেকে বাঁ দিকে, এবং পড়তো ওইভাবে। সেই জন্য ওই লিপিকে, যে লিপিকে ডান দিক থেকে লেখা হয় তাকে বলে বোস্ট্রোফেডন। এটা লেখা হয়নি, বোস্ট্রোফেডন লিপি বলা হয়। লিখে দিচ্ছি আমি, বোস্ট্রোফেডন। বোস্ট্রোফেডন বলা হতো ওই ধরনের লিপিকে। তাহলে সিল, যেসব সিল হরপ্পা লোকরা সেই যুগে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সিল ব্যবহার করতেন। তো সেই সব সিলগুলি কিরকম, হরপ্পার সিল কোথায় পাওয়া যাচ্ছে, মেসোপটেমিয়া। তাহলে বুঝো হরপ্পার সিল মেসোপটেমিয়ায় পাওয়া যাচ্ছে, কয়েক হাজার কিলোমিটার দূরে। এর থেকে কি বোঝা যায়, যে এ থেকে এটাই বোঝা যায় যে হরপ্পার লোকদের সঙ্গে মেসোপটেমিয়ার লোকদের বাণিজ্যিক সম্পর্ক ছিল, তারা ব্যবসা বাণিজ্য করত। পরে আরো পাওয়া গেছে, যেমন 3 সিলিন্ডার সিল কোথায় পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে যে ধরনের সিল পাওয়া গেছে হয়তো ওখানে ওই ধরনের সিল ব্যবহার করতো। বুঝতে পারছো, স্টেটাইট চুনাপাথর এবং চাট দ্বারা সিল ও বাটখারা তৈরি হতো। সিলটা তৈরি করার জন্য সেই যুগে তার লোহা ছিল না, যে লোহা দিয়ে সিল বা রবার দিয়ে সিল এখনকার মতো তো ছিল না। তো তখন তারা কি কি দিয়ে সিলটা তৈরি করতো, স্টেটাইট এক ধরনের খনিজ, চুনাপাথর, চাট, এগুলি দ্বারা সিল তৈরি করতো। এবং বাটখারা তৈরি হতো। বাটখারা গুলা সেই যুগে মানুষ কিন্তু ওজন ওজন বাটখারাতে ব্যবহার করতো। বাটখারা সম্বন্ধে একটা কথা বলি, এই যুগের বাটখারাগুলি বর্তমানের মতো 6 কোণা বিশিষ্ট বাটখারা না, সেই যুগে মানুষ ব্যবহার করতো 4 কোণা কিউবের মতো, যেটা মোটামুটি কিউবের মতো, যেমন লুডোর যে মেন গুটিটা থাকে ওই টাইপের। এবং সংখ্যা, তার সংখ্যা কি রকম ব্যবহার করতো, 1 2 4 8 16 এই ধরনের, 1 2 3 4 5 6, যা তার ডবল এক, তারপরেই নেক্সট হচ্ছে 2, তারপরেই 3 আসবে না, 4, তাহলে 8 16 32 64 এই টাইপের। অর্থনীতি, এবার অর্থনীতি মানে ব্যবসা বাণিজ্য। আর সেই যুগে এটা একটা ঠিক যে সেই যুগে ব্যবসা বাণিজ্য হতো,
প্রধান অর্থনীতির প্রধান যে ভিত্তি ছিল সেটা তো কৃষিকাজ ছিল, এবং এই কৃষিজ উৎপাদন বা বিভিন্ন পশুপালন থেকে যেসব উৎপাদন তারা বিদেশের সাথে লেনদেন করতো, ব্যবসা বাণিজ্য করতো। তো এটা কি, তখন মুদ্রা ছিল না, কোনো কয়েন বা মুদ্রা অস্তিত্ব ছিল না, মেটালিক কয়েন কোনো ছিল না। তো তারা কি করতো, বিনিময় প্রথায় ব্যবসা বাণিজ্য করতো। এখান থেকে কিছু জিনিস দেওয়া হলো, তার পরিবর্তে অন্য জিনিস নেওয়া হলো, যেটা এখানে পাওয়া যায় না। বুঝতে পেরেছি নিশ্চয়ই? বা বার্টার সিস্টেম বলা হয় এটাকে, বিনিময় বা বার্টার সিস্টেম। হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য কার সঙ্গে হতো, ব্যাবিলন, সুমের, মেসোপটেমিয়া। কারণ ব্যাবিলন, সুমের, মেসোপটেমিয়া কারণ সমকালীন সভ্যতা ছিল। এখান থেকে একটা প্রশ্ন আছে, এই ব্যাবিলন, এই যে বেলুচিস্তান বা এখানে বলে সুক্তা জেন্দার বলে একটা জায়গা, এই যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার বেলুচিস্তানের সঙ্গে বিদেশের কার বাণিজ্য চলতো? কার চলতো? ব্যাবিলনের চলতো। ঠিক আছে। সমুদ্র বন্দর, লোথাল, বালাকোট, সোমনাথ, রংপুর। সমুদ্র বন্দর, কারণ বন্দর ছাড়া তো কোনো বাণিজ্য সম্ভব নয়। সেই যুগে সমুদ্র পথে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত নৌকার মাধ্যমে। তো সমুদ্র বন্দর কোথায়? লোথাল, যেটা কোথায় আছে? গুজরাটে। বালাকোট, এটা কোথায় আছে? বর্তমানে পাকিস্তানের করাচির আশেপাশে কোনো একটা জায়গা। সুমের এবং সোমনাথ এবং রংপুর, রংপুর এবং সোমনাথ এই দুটো জায়গাও গুজরাটের কোস্টাল এরিয়াতে। বুঝতে পেরেছেন? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে লোথাল, কারণ এখানে ডকইয়ার্ড ছিল, এখানে শিপ এর অবশেষ পাওয়া গেছে। এখান থেকে বোঝা যায় যে এটা সমুদ্র বন্দর হিসাবে ব্যবহার করা হতো। এবার কি বলছে, দিলুহা, দিলমুন, মাকান, এই শব্দগুলি হিন্দু সভ্যতার লোকেদের নয়, হিন্দু সভ্যতার লোকেদের বলা হতো। কারা বলতো? যাদের সঙ্গে বাণিজ্য করতো, সুমের, মেসোপটেমিয়া এবং ইজিপশিয়ান, ওইখানকার লোকেরা। মেসোপটেমিয়ার লোকেরা কি বলতো? সিন্ধু অঞ্চলকে বলতো মেলুহা। মেলুহা বলতে কি বোঝাতো? সিন্ধু অঞ্চল, মানে বর্তমানে আমাদের যা আলোচনা করছি। দিলমুন বলা হতো পারস্য, পারস্য মানে ওই যে ইরান অঞ্চলটাকে দিলমুন বলা হতো। মাকান, ওমান, ওমানের যে গালফ অঞ্চল আছে, ওই অঞ্চলকে বলা হতো মাকান। তারা বলতো মেসোপটেমিয়া, বিদেশিরা আমাদের এইসব এলাকাগুলোকে এইসব নাম দিয়েছিল। এইটা পরীক্ষায় আসে অনেক। সিন্ধু অঞ্চলকে মেসোপটেমিয়ানরা কি বলতো? মেলুহা। পারস্য অঞ্চলকে দিলমুন, মানে বর্তমানে যেটা ইরান, বুঝতে পারছো? মাকান, ওমানকে বলা হতো। বিট ফ্যাক্টরি চাঁদপুর ঢাকাতে আছে, এটা পরেও আলোচনা করবো অবশ্য। ঠিক আছে। বিভিন্ন অলংকার মালা তৈরি বা পুঁতির মালা, এই টাইপের কোনো ফ্যাক্টরি, মানে মানুষ বানাতো ওখানে। ধর্ম বিশ্বাস, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেই যুগে তো মন্দির ছিল না, কোনো মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি, কিন্তু মানুষ মূর্তি পূজা করত, বিভিন্ন প্রাকৃতিক শক্তি বা জীবজন্তুর পূজা করত। সেই যুগে যেমন মাতৃশক্তির পূজা হতো, মাদার গডেস। ঠিক আছে, মাতৃশক্তির পূজা হতো, তার সঙ্গে পশুপতির পূজা হতো। একজন যোগিক পশ্চারে, মানে যোগ যোগাসনে বসে একজন দুই সিংওয়ালা একটা, ওটা দেবতা হিসাবেই তারা পূজা করত। এবং তার আশপাশে ছিল পাঁচটি অন্যান্য পশু। ওগুলো কি ছিল? যেমন মহিষ, গন্ডার, হরিণ, হাতি এবং বাঘ, এগুলি ছিল। তো এটাকে বলা হয়, এই যে পশুপতি, এটাকে বলা হয় প্রোটো শিব বা আদি শিব হিসাবে অনেকে বলেছে, যে সেই যুগে শিবের গঠনটা এইভাবে তারা মেনে চলত। এছাড়া কি কি ছিল? তারা বিষ বা ষাঁড় বা কুঁজযুক্ত, হাম্পেড বুল, ষাঁড়ের পুজো করতো, কুঁজযুক্ত ষাঁড়। ঠিক আছে। আয়রা মানে পিজিয়ন, পিজিয়নের পূজা করতো। ঘুঘুর পুজো করতো। পিপল ট্রি মানে অশ্বত্থ গাছ, এর পুজো করতো। ঠিক আছে। ইউনিকর্ন, একশৃঙ্গ হরিণ, একশৃঙ্গ পান্ডা না, একশৃঙ্গ হরিণ। ঠিক আছে। এছাড়া এগুলোর পুজো তারা করতো। ঠিক আছে। এছাড়া অগ্নিবেদী পাওয়া গেছে কালীগঙ্গানে, এ থেকে বোঝা যায় তারা যাগযজ্ঞও করতো। ঠিক আছে। মৃতদেহ সৎকার, এখানে একটা দেখার বিষয়, তারা মৃতদেহকে তিন ভাবে সৎকার করত। তারা প্রধানত কবর তো দিত,
কিন্তু কবর তিন ধরনের হতো। একটা হচ্ছে কমপ্লিট বুরিয়াল বা সম্পূর্ণ সমাধি, মানে কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে তাকে কবর দেওয়া হতো। কবর দেওয়ার সময় তারা একটা জিনিস ফলো করতো, সেটা হলো উত্তর দক্ষিণে মৃতদেহকে শুয়ে দিত, উত্তর দক্ষিণে তাদের মৃতদেহের বডিটা থাকতো। আরেকটা ছিল, প্রথমটা হলো কমপ্লিট বুরিয়াল, তাকে কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে তাকে কবর দেওয়া হতো। দ্বিতীয় হচ্ছে আংশিক কবর, অর্থাৎ ফ্র্যাকশনাল বুরিয়াল যেটা বলে। ফ্র্যাকশনাল মানে কেউ মারা গেলে তাকে প্রথমে খোলা জায়গায় রেখে দিত, সেখানে মৃতদেহকে বিভিন্ন ওয়াইল্ড বিস্ট, মানে কি বলবো, জন্তু জানোয়ার বা পক্ষী, তারা এসে তার মাংসগুলো খেয়ে নিত। বাকি যে হাড়গোড় গুলো পড়ে থাকতো সেইটাকে এক জায়গায় করে কবর দিত, এটাকে বলে ফ্র্যাকশনাল। আর একটা হতো দাহ করা, মানে পুরাতো তারা মৃতদেহ। তিন ধরনের হয়ে গেল, কমপ্লিট, ফ্র্যাকশনাল আর ক্রিমেশন। কৃষি, তারা কৃষি কাজ করতো, আমরা আগেই পড়েছি যে প্রধানত কৃষি ছিল। কৃষিতে তারা কি, এই যে আমরা বলেছিলাম যে প্রথম একমাত্র সভ্যতা যারা তুলো চাষ করতে পারতো তারাই করতো। তাকে ওই তুলোকে, কটনকে কি বলতো, সিন্ডন। সিন্ডন মানে কটনকে বোঝাতো সেই যুগে। এছাড়া ধান, ঠিক আছে, লোথাল, কর্ষিত জমি কালীবঙ্গানে পাওয়া গেছে, টেরাকোটা লাঙ্গল বানোয়ারিতে। লোথাল আগে পড়েছি, আগে বলেছি যে লোথালে ধানের তুষ বা ধানের খোসা পাওয়া গেছিল। এখান থেকে বোঝা যায় যে লোথাল অঞ্চলে বা গুজরাট অঞ্চলে ধান চাষ হতো। এছাড়া তো জব, বার্লি, বিভিন্ন মিলেট এসব চাষ হতোই। তো জমি, যে লাঙল দেওয়া জমির প্রমাণ পাওয়া কোথায় গেছে, কালীবঙ্গ, মানে পরীক্ষায় এটা আছে। কর্ষিত জমি বা প্লাউ ফিল্ড, যেটা কোথায় পাওয়া গেছে, কালীবঙ্গ। টেরাকোটা লাঙল, মাটির যে লাঙল, মডেল হতে পারে, মাটির লাঙল কোথায় পাওয়া গেছে, বানোয়ালি। ঠিক আছে, পরীক্ষা এগুলো। এখানে যতগুলো পয়েন্ট আছে এর বাইরে পরীক্ষায় আসা সম্ভব নয়। আর এগুলো একবার এবং দুবার কেউ যদি দেখে ভিডিওটা, তারপরে আর তৃতীয়বার দেখার দরকার হবে না কোন চ্যাপ্টার, কোনো বই। এবার আমরা এইখানে চলে আসবো। এটা বিভিন্ন ধাতু তারা কোথা থেকে আমদানি করতো, আমরা আগে পড়েছি। তারা এইসব ব্যবহার করতো কি, পড়েছি। যাই হোক, ধাতু, তামা, ব্রোঞ্জ, সোনা, এইসব তারা কিন্তু কোথায়, সোনা, লাপিস লাজুলি, সোনা এবং লাপিস লাজুলি কোথা থেকে আসতো, আফগানিস্তান থেকে। তামা, ক্ষেত্রি এবং স্টেটাইট, তাপি ছাই, ইরান থেকে আসতো। তামা, ক্ষেত্রি, বর্তমানে এখনো ক্ষেত্রি তামা খনি আছে ক্ষেত্রি, রাজস্থানে। ঠিক আছে, পতন। এবার এত বড় একটা বিখ্যাত একটা সভ্যতা অনেকদিন চলার পরে কিভাবে এটি ধ্বংস হলো, এ সম্পর্কে কোনো সঠিক প্রমাণ তো নেই, কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন মত দিয়েছেন, সেটা আমরা একটু দেখবো, যেটা এখান থেকে আমার পরীক্ষায় চলে আসবে। এই মতামত কার, এই হিসাবে আর্য আক্রমণ বা বহির আক্রমণ, কোনো একটা আর্যরা বহির আক্রমণ করেছিল, আর্যরা আক্রমণ করেছিল বা কোনো বাইরের কোনো গোষ্ঠী এসে আক্রমণ, এর ফলে এই সভ্যতার বিনাশ হয়েছিল, এটা কারা এর সমর্থন করে, হুইলার, গর্ডন চাইল্ড। ভূমিকম্প, ভূমিকম্পতে মানুষ, ওই সভ্যতা শেষ হয়ে গেছে, এটা কারা সাপোর্ট করে, মার্শাল, রাইকেস এবং ডেলস। বন্যা, বন্যার মাধ্যমে যে এই সভ্যতার বিনাশ হয়েছে, এরা কারা বলেছে, এসআর রাও, মাইকি। জলবায়ু পরিবর্তন কে বলেছে, স্টেইন এবং ঘোষ, এ এন ঘোষ। তো আজকে আমরা জানলাম হরপ্পার সভ্যতার বা সিন্ধু সভ্যতা সম্বন্ধে পার্ট 1। পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে আমরা দেখব হরপ্পার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং তাদের বিশেষত্ব, সেখান থেকে কি কি প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেছে এবং তাদের বিশেষত্ব সম্পর্কে, যা তাহলে এই চ্যাপ্টার সম্পূর্ণ হবে এবং এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনাই নেই, সে যে পরীক্ষাই হোক। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।